কোথায় 5000 চার হয়েছে, হুম, 5 পড়বে স্যার। প্লাস হয়ে গেছে। চারের তাই আর্গুমেন্টটা স্যার পাস 4 করতে পড়বে। বলছে 60। হ্যাঁ, 5 নং পড়বে ও, 6 নং ও পড়বে। হ্যাঁ, এরকম কিছু বলছিল স্যার, যে চেষ্টা করব বেশি পড়ানোর। স্যার, হুম ঘটনা হলো 4 নাম্বার প্রশ্নের হুম গ্রাউন্ডস বা আর্গুমেন্ট আমাদের একটু টাচ দেওয়া দরকার ছিল মনে হয়। আমরা তো তাই স্যার না? 3 নাম্বার প্রশ্ন থেকে পড়া শুরু করছি। না, এখন আমরা শেষ করছিলাম কোথায়, 4-এ না 3-এ? চারে স্যার, চারের আমাদের আরে শুরু চার, 4 করতে পড়ানো হয়ে হয়নি। গেছিল। আপনি বলছিলেন যে 5 আমাদেরকে একবার নিজে নিজে পড়তে, যাতে হ্যাঁ আপনি হ্যাঁ, পড়ালে করতে। সুবিধা হয়। হ্যাঁ, ইয়েস, আমরা এখন 5-এ যাই। কিন্তু জি ঘটনা পাঁচ নম্বর। স্যার। হলো স্যার, আমাদের চারের যে আর্গুমেন্টটা বোঝানো হয়নি। ও আচ্ছা আচ্ছা, ওইটাও বলে দিচ্ছি, সমস্যা নাই, সমস্যা যে নাই। আমরা একটা আর্গুমেন্ট যদি হতো স্যার, এমন ধাঁচে হ্যাঁ হ্যাঁ, যেটুকু বুঝছি বুঝছি করলেই বুঝছি আমরা সবটা দিতে পারতাম। বুঝছি, আমরা এটার আর্গুমেন্টটাও দেখবো, অসুবিধা নেই। আর আমরা তো চারের ফার্স্ট কাজ চারের করিনি। আর্গুমেন্ট দেখে আমরা 5-এ যাব। চারের আর্গুমেন্ট পড়ে 5-এ যাব। আচ্ছা, আর্গুমেন্ট দেখেন, আমরা এখানে ইচ্ছে করে এক লাইন বেশি লিখে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন ইয়াতে, স্ক্রিনে, এই যে এখানে লেখা আছে রিটেন লিগ্যাল গ্রাউন্ডস, আর এখানে লেখা আছে রিটেন লিগ্যাল আর্গুমেন্টস। তো প্রশ্নতে যেটাই আসুক আপনারা এটা লিখে দিবেন। আর্গুমেন্টস আসলে আর্গুমেন্টস লিখবেন, গ্রাউন্ডস আসলে গ্রাউন্ডস Grounds। লিখবেন। আমরা দেখছি ওই বছরে, এটা 21 সালের প্রশ্ন, তো এই যে হুম। সালের প্রশ্নতে লেখা ছিল গ্রাউন্ডস, এর জন্য আমরা গ্রাউন্ডস। 22 সালে এসে দেখলাম এটা আর্গুমেন্টস। আর্গুমেন্টস হয়ে গেছে, এর জন্য যেটা আসুক সেটা। এখন আর্গুমেন্টস লিখতে গেলে সবাইকে আমরা রিকোয়েস্ট করব এইটুকু লিখবেন। অনেকে বলে যে আর্গুমেন্টস এটুকু লেখার দরকার নাই, বা হ্যাঁ। অনেকে এটুকু লিখতে গিয়ে সময় লাগে দেখে অনেকে এটুকু লিখতে চান না। জি স্যার। অনেকে শুধু এটুকু লিখতে চান, উপরে আর্গুমেন্টস লিখে দিয়ে হাতে হুম। এটুকু লিখতে চান। তো আমার সাজেশন হবে বা পরামর্শ হবে আপনাদের প্রতি, ওই উপরের অংশটুকু সহ লিখবেন। আদারওয়াইজ আপনি কত নম্বর মামলায় আর্গুমেন্টস দিলেন, কোন পার্টি, হ্যাঁ, এইটা বোঝা গেল না। আপনি যদি এখানে না লেখেন যে এটা সিভিল অ্যাপিলেট জুরিসডিকশনের, মেমোরেন্ডাম অফ আপিলের, ফার্স্ট আপিলের এত নাম্বার, তো এই তথ্যটুকু দেওয়া ছাড়া যদি আপনি এখান থেকে শুধু আর্গুমেন্ট লেখা শুরু করেন, তাহলে এই কাগজটা, এই লিখিত আর্গুমেন্টটা কখনো কোর্ট কাছারিতে ফাইল থেকে ডিসপ্লেস হয়ে গেলে আপনি আবার ওই ফাইলে এটা কিভাবে নিবেন, মিলাবেন কিভাবে, তাহলে এটা এর জন্য সমস্যা হয়ে যায়। যিনি স্যার, টেস্ট পরীক্ষার হলে থাকবেন টাইম বেঞ্চ মেনটেন করা অফিসার, একটু ঝামেলা হয়ে যায়। এর জন্য আপনাদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা করবেন, শুরু থেকে মানে সব তথ্য দেওয়ার চেষ্টা করবেন। আদারওয়াইজ আপনারা এইভাবে যদি পরীক্ষার জন্য প্রস্তুতিতে আর্গুমেন্ট লেখেন, এটা আপনার ক্ষতি নাই, বরঞ্চ বরং আপনি মানে এই যেটা এখন প্র্যাকটিস করবেন, এইটা যখন সিনিয়রের সাথে হাইকোর্টে কাজ করবেন, ক্লাসটা ভেঙে গেছে।
সরি, আমি নিজেই আনমিউট হয়ে গেছিলাম, বুঝছেন? এর জন্য আমি টের পাই নাই ক্লিক করতে গিয়ে। তো আমরা আর্গুমেন্টসে কয়টা প্যারাগ্রাফ দিব, এটা একটা ভাইটাল ইস্যু। অনেকেই ভাবতে পারেন যে আমি কি এখানে 3টা প্যারাগ্রাফ দিব, নাকি 2টা দিব, নাকি একটা দিব। এটা ডিপেন্ড করবে, আপনারা দেখবেন। এই শাহনাজ বেগম আপা, আপনি করেন, মিউট করে দেন, এই আপনার কাগজের শব্দ আসে। এটা ডিপেন্ড করবে, যদি আর্গুমেন্টসে দেখেন 2 মার্ক আছে, তাইলে বেশি বাড়ানোর দরকার নাই। 2 মার্কস থাকলে আপনি একটা প্যারাগ্রাফ, 2টা প্যারাগ্রাফে শেষ করতে পারেন। এইটা মনে রাখবেন, এই যে লাইনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিবেন। রিটেন লিগ্যাল গ্রাউন্ডস অথবা আর্গুমেন্টস হ্যাজ বিন সাবমিটেড অন বিহাফ অফ দি প্লেইন্টিফ অ্যাপিল্যান্ট। কার পক্ষে আপনি আর্গুমেন্টসটা করতেছেন বা কার আর্গুমেন্টসটা জমা দিচ্ছেন, এটা হলো একটা গুরুত্বপূর্ণ লাইন। এইটা আপনারা মিস করা আপনাদের জন্য ঠিক হবে না। এটা অবশ্যই আমি রিকোয়েস্ট করবো, এই লাইনটা দিবেন। আর আর্গুমেন্টস এর চেষ্টা করবেন প্রশ্ন থেকে, যদি আর্গুমেন্টস সাজাতে পারেন ওইটা হবে বেস্ট। প্রশ্ন থেকে, কোয়েশ্চেন থেকে যদি একটা আর্গুমেন্টস নেন, তাহলে এটা হলো আপনার জন্য বেস্ট। মনে করেন প্রশ্নতে জজ সাহেব ডিফেন্ডেন্টের পক্ষে একটা কথা বলছে, তো আপনি এই কথাটা বলবেন, ডিফেন্ডেন্টের পক্ষে যে কথাটা বলছে ওইটা আপনি তুলে দেন। ট্রায়াল কোর্ট উইদাউট অ্যাপ্লাইং হিজ জুডিশিয়াল মাইন্ড ডিসমিস দ্য সুট বা ডিক্রিং দ্য সুট অন দ্য গ্রাউন্ড দ্যাট বলে সো এন্ড সো সো এন্ড সো, প্রশ্ন থেকে নিয়ে আপনি চাইলে গ্রাউন্ডটা সাজাতে পারেন। আর্গুমেন্টস লেখাটা আমি মনে করি, যদি আপনি প্রশ্ন বুঝেন, তাহলে আপনি খুব সহজে প্রশ্ন থেকে নিয়ে লিগ্যাল আর্গুমেন্টসটা আপনার জন্য সাজানো অনেক দূর সহজ হবে। এজন্য আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, আমরা যে এখন কোর্স পড়তেছি বা কোর্স করতেছি, আপনারা চেষ্টা করবেন যে প্রশ্ন বারবার প্রশ্ন পড়া, কারণ প্রশ্ন থেকে অনেক তথ্য আছে যেগুলো আপনি হাওলাত করে 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 হাইকোর্ট পরীক্ষায় আপনি অনেক ভালো একটা জায়গায় পৌঁছায় যেতে পারেন। মজার বিষয় হলো, আপনি যত বেশি প্রশ্ন ভালো পড়বেন বা বুঝবেন, তত কিন্তু আপনার কাছে পরীক্ষাটা ইজি হইতে থাকবে, মানে ইজি মনে হবে। আর আপনি প্রশ্ন প্রশ্নটাই না, তো স্যার ব্যাপার। বুঝি নাই। প্রশ্নটাই তো স্যার বুঝতে পারি না, আমাদের এই এখানেই দুর্বলতা আছে, এই জন্য আমাদের যা করার করতে হবে। গুড। এর জন্য আপনাকে পড়তে হবে। আপনারা এই একটা সাথে রাখেন, গাড়িতে আসেন গাড়িতে পড়েন, আপনি লং জার্নিতে যাচ্ছেন সেখানেও বই সাথে রাখেন। বইটাকে আপনি আগামী এপ্রিল মে পর্যন্ত নিজের সাথে রাখেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সবাই পাস করবেন যদি বইটাকে সাথে রাখেন। বইয়ের সাথে সম্পর্ক নাই, 1 সপ্তাহ পর পর বই খুলবেন আর ভালো রেজাল্ট করবেন, তা কিন্তু হবে না। আচ্ছা, এইবার আসেন আসল কথায় বলি। লিগ্যাল আর্গুমেন্টস বা গ্রাউন্ডস লিখতে গিয়া এই প্রথম যেই অংশটা, এটা আপনি প্রশ্ন পারলেও লিখতে পারবেন, প্রশ্ন না পারলেও লিখতে পারবেন। আমি ইরেজ করে নেই। প্রথম অংশটুকু আপনি প্রশ্ন পারলেও লিখতে পারবেন, না পারলেও লিখতে পারবেন। তো প্রথম অংশটুকু যদি লিখে ফেলতে পারেন আল্লাহ চাহে, তো দ্বিতীয় অংশতে আইসা যদি আপনি দেখেন না আপনি ইংরেজিতে দুর্বল, আপনি কোনো প্রশ্নের কিছুই বুঝতেছেন না, আপনার মাথা ঘুরাইতেছে, তাহলে আপনি করবেন কি, এখানে আর কিছু পারেন বা না পারেন, এই অংশটুকুতে 2টা গ্রাউন্ডস দিয়া দেন। 2টা গ্রাউন্ডস দিয়া দেন, এমন গ্রাউন্ডস দেন যেগুলা উপরে লেখেন নাই। এই যে উপরে লেখেন নাই এরকম 2টা কমন গ্রাউন্ডস দিয়ে দেন। বুঝলেন? তাহলে আপনার কাছে কিন্তু জানতে চাচ্ছেন, যিনি পরীক্ষা খাতা দেখবেন, উনি কিন্তু এই গ্রাউন্ডস দিয়ে আপনি মামলায় জিতে যাবেন ওইটাও আশা করতেছেন না। আশা করা হয় যে হাইকোর্ট ডিভিশনে এইরকম লিখিত গ্রাউন্ডস হয়, রিটেন আর্গুমেন্টস হয়,
এটা হাইকোর্টে প্র্যাকটিস করার পরেও অনেকে 2-4 বছরে জানেও না, এবং অনেকে 5 বছরও হাইকোর্ট পার হয়ে যায়, তারা এটা জীবনে দেখেও না। এর জন্য এই এই লিগ্যাল আর্গুমেন্টস লেখার প্রচলন আপনাদের পরীক্ষায় ইন্ট্রোডিউস করা হয়েছে। আচ্ছা, গ্রুপে লেখছেন সাথী আপা, ক্লাস কি স্টার্ট হয়েছে? ওনাকে পারলে কোনো সহৃদয়বান ব্যক্তি থাকলে হেল্প করেন যে ক্লাস স্টার্ট হয়েছে বলে, বুঝলেন? তাই এতে করে আপনারা সোয়াবের অংশীদার হবেন, ভাগীদার হবেন, আল্লাহ আপনারে হেল্প করবে অন্যদিকে। কারণ আজকাল কেউ কাউরে হেল্প করে এরকম মানুষ লোক পাওয়াও মুশকিল। আচ্ছা, যাই হোক, তাহলে এই পর্যন্ত এই কথাটা বুঝেন নাই কে? যে এখানে কার পক্ষে আর্গুমেন্টস দিচ্ছেন এই কথাটা লিখবেন। এখানে হলো মামলার ইনফরমেশনটা দিবেন, মামলার তথ্য, কে প্লেন্টিফ, কে ডিফেন্ডেন্ট, কি ধরনের মামলা, ফার্স্ট আপিল, কোন জুরিসডিকশনের মামলা, এই তথ্যগুলা আপনার দিতে বাধা নাই। আর নিচের আর্গুমেন্টসটা দিতে গিয়ে যদি প্রশ্ন থেকে দিতে পারেন তাইলে বেস্ট। আর যদি কোনো কারণে পরীক্ষার হলে যাইয়া দেখতেছেন যে না আপনি ইংরেজি কম বুঝার ফলে প্রশ্ন থেকে গ্রাউন্ডস নেওয়া আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, তাইলে আপনি দ্বিতীয়টা অ্যাপ্লাই করবেন। তবে খালি কিছু রেখে আসা যাবে না, খালি রেখে আসা যাবে না, তাতে গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। খালি রেখে আসলে আপনি মার্কস কম পাবেন, আর পারেন বা না পারেন কিছু একটা যদি লেখা দিয়ে আসেন তাহলে আশা করা যায় যে না আপনি একটা কিছু পাবেন। এজন্য আমি আপনাদেরকে এই রিটেন লিগ্যাল আর্গুমেন্ট সম্পর্কে এতটুকু বলবো যে আপনারা এইভাবে মিনিমাম একটা আইডিয়া করবেন, আর এই তথ্যগুলা বারবার লিখবেন। কারণ এখান থেকে এতটুকু লিখতে গেলে আমরা দেখছি মিনিমাম 1 থেকে 1.5 মিনিট সময় যায়। অ্যাডভোকেট মতিয়ার ভাই হাত তুলেছেন, কিছু বলবেন? জি স্যার, আসসালামু আলাইকুম। তো আপনি তো অনেক ভালো ভদ্র মানুষ, বোঝা গেল। মতিয়ার ভাই কোন কোর্ট? আমি স্যার টাঙ্গাইল কোর্ট স্যার, টাঙ্গাইল বার। তা আপনি হাইকোর্টে চলে আসেন। এই যে আপনি হাত তুলছেন ভদ্রতা দেখায়া, কথার মাঝখানে কথা বলেন নাই, এটা বিশাল বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার, বুঝলেন? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বলেন। এটা তো ম্যানারিজম, আপনার অনুমতি নিয়ে তো শুরু করতে হবে স্যার, যেহেতু জানি। স্যার একটু অনুমতি দিলে আমি একটু যে লিগাল গ্রাউন্ডস এর বিষয়ে আর্গুমেন্ট, যেটা বিষয় লিগাল গ্রাউন্ডস, যেখানে এখানে দুইটা জিনিস লেখা হয়েছে, মানে সবার আমার ফিলিংসটা একটু শেয়ার করি, যদি স্যার আমি ভুল সংশোধন করে দিবেন। এটা হচ্ছে যে প্রথমে তো আমরা গ্রাউন্ডস দেখছি, আর এখানে যে গ্রাউন্ডসটা দেওয়া হয়েছে সেটা আমি দেখে মনে হয়েছে যে স্যার আপনাদের লেখছেন যে গ্রাউন্ডস এর কারণে এই আপিলের উৎপত্তি হয়েছে। যেখানে মানে এ যেটা একটা বায়নাপত্র করছিল, মানে কিন্তু সেটা বায়নাপত্র না হইয়া উনি ফ্রড করে ওটাকে সেল ডিডে পরিণত করছেন, যার কারণে কিন্তু এইটার মামলাটার উৎপত্তি হয়েছে। এই গ্রাউন্ডসটা এখানে দেওয়া হয়েছে স্যার, আমি যদি ভুল না বুঝে থাকি। এটা ভালো বলছেন। পাশাপাশি এটা শুনেন, আমরা গ্রাউন্ডস দিয়ে বলতে চাই নিম্ন আদালতের যে রায়টা দেওয়া হয়েছে, আমার এই গ্রাউন্ডস এর কারণে ওই রায়টা বাতিল চাই আমি, বুঝলেন? আর মামলা দায়েরের কারণ উৎপত্তি হওয়ারে ইংরেজিতে আমরা বলি কজ অফ অ্যাকশন, যে কি কারণে মামলাটার উৎপত্তি হলো, ওইটা এক জিনিস। আর গ্রাউন্ডস বা আর্গুমেন্টসে আমরা এসা বলতে চাই এই আর্গুমেন্টে এই যুক্তি তর্কে নিম্ন আদালতের যে ভুল impugn judgment and decree has been passed by the learned trial court is liable to be set aside, বুঝলেন? ওইটাকে আমরা বাতিল চাইতেছি এই আর্গুমেন্টস দিয়ে, এই যুক্তি তর্ক দিয়ে, বুঝলেন? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমার তাহলে একটু আমার একটা কোশ্চেন ছিল। বলেন সঞ্জয় পাল ভাই, বলেন। এখানে ওই যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন লিগ্যাল গ্রাউন্ডস এন্ড লিগ্যাল আর্গুমেন্টস? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। দেখেন এইখানে একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দেখাই, তাইলে আপনারা বুঝে যাবেন যে কেন আমরা দুইটা জিনিস লেখলাম একই জায়গায়।
এই যে আপনাদের সামনে একটা প্রশ্ন আছে 2021 সালে, দেখলেন? 21 সালের এই প্রশ্নতে লেখা আছে বিতে লিগ্যাল গ্রাউন্ডস টু বি প্রেজেন্টেড ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোর্ট। তাহলে আপনাকে প্রথম 22 সালে বললো লিগ্যাল গ্রাউন্ডস লিখতে, সরি 21 সালে বললো লিগ্যাল গ্রাউন্ডস লিখতে। আপনি পরের বছরে যদি আরেকটা প্রশ্ন দেখেন, ওইখানে তারা লিখছে আর্গুমেন্টস। তাহলে এক জায়গায় লিখতেছে আর্গুমেন্টস, আরেক জায়গায় লিখতেছে হলো, এই যে দেখেন এই প্রশ্নতে হলো হোয়াট উড বি ইয়োর আর্গুমেন্টস, পাইলেন? এই যে দেখেন 23 সালে আইসা বলতেছে আর্গুমেন্টস, 21 সালে বলতেছে গ্রাউন্ডস। তো গ্রাউন্ডস এবং আর্গুমেন্টস যেটাই শিরোনামে আসুক না কেন, আপনারা একই জিনিস লিখবেন, বুঝতেছেন? এর জন্য আমি দুইটাই লিখে রাখছি, যাতে আপনারা এটা নিয়ে কনফিউশন না হন, বা এটা লেখা থাকলে আপনারা যেন এটা কনফিউশনটা দূর করে রাখেন, বুঝলেন? মূলত গ্রাউন্ডস তো অলরেডি হ্যাজ বিন রিটেন Done. ইন দ্য মেমোরেন্ডাম অফ আপিল। Yes, গ্রাউন্ডস তো অলরেডি লেখা হয়েছে, আবার জি নতুন করে গ্রাউন্ডস লিখতে চাওয়াটা তো তো ওই বছরে তৎকালীন ওটা ভুল ছিল স্যার। এটা হয়তো বা ভুল ছিল। এই পরবর্তীতে এসে আর্গুমেন্টস, এর জন্য আমি দুইটা শব্দ লিখে রাখছি যেন আপনারা এইভাবে একটু অভ্যস্ত থাকেন, ভয় না পান, ভয় না পান, ঠিক আছে? বুঝলেন এইবার? জি থ্যাংক ইউ। আচ্ছা, আফসানা বৃষ্টি আপা আছেন ধানমন্ডি, শুনতেছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আপনি বোধহয় আমার এই যে বিকালের ব্যাচে, তাই না? জি এই স্যার, স্যার আমাকে একটু বের করে দিন। না, বের করে দেওয়াটা অপমান লাগে, বুঝছেন? মাইন্ড করলেন কিনা? না না আচ্ছা, স্যার। নাইলে আমরা আবার হিসাব করব, আমরা অনেকেই গ্রুপ এখানে আছি, কিন্তু পরে দেখা যাবে প্র্যাকটিক্যালি আবার 17 জন আমাদের শুক্রবার বিকালের ব্যাচে 17 জন আছেন। আপনাদের আত্মীয় স্বজন যদি ভর্তি হয় আস্তে আস্তে বেড়ে যাবে। আচ্ছা, এখন আসেন আমরা 5 নাম্বার প্রশ্নে এখন আমরা আগাবো। 5 নাম্বার প্রশ্ন সলভ করব, এরপরে আমরা আরো আগাবো। সবাই বের করেন পেজ নাম্বার, কে বলবেন পেজ নাম্বার কত? 77 স্যার। 20, সরি 77। 77 77। পেজ নাম্বার 77 কাইন্ডলি সবাই বের করেন। বের করেন। আর যারা পড়াশোনা ভুলে যান এই শুক্রবারের পরে নেক্সট শুক্রবার পর্যন্ত, তাদের ভুলে না যাওয়ার চিকিৎসা হলো আপনারা হাইকোর্টে আসবেন। হাইকোর্টে একটু সপ্তাহে একদিন হইলেও ঘুরে যাবেন, দেখবেন পড়া ভুলতেছেন না। এই হলো আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা কঠিন, এটা কিন্তু 23 সালে প্রশ্ন আসছে, 23 সালে ভালোই কঠিন প্রশ্ন আসছে। আপনারা একটু মনোযোগ দিয়ে আমার সাথে পড়বেন। আর ইতিমধ্যে যারা বাসায় একবার পড়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ প্রশ্ন পড়াটা কঠিন কাজ। মিস্টার এক্স filed a suit valued টাকা 10 crore on 20th February 2022 in the Court of Joint District Judge, ঢাকা। তাইলে 10 কোটি টাকা মূল্যমানের 10 কোটি টাকা মূল্যমানের একটা মামলা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে করা হয়েছে মিস্টার এক্স দ্বারা ফর পার্টিশন অফ দি শিডিউল প্রপার্টি। পার্টিশন মানে কি, কে বলবেন? বিভক্ত, বন্টন করা স্যার। বাটোয়ারা কি বল? হ্যাঁ, বাটোয়ারা বা বন্টন, এইভাবে মনে রাখলেও হবে, বাটোয়ারা বা বন্টন। দেখবেন আমরা আপনাদেরকে যেই সূত্র দিয়েছিলাম, সেই সূত্রতে আমরা বলেছিলাম সিভিল আপিল চেনার উপায়, একটা লিস্ট দিয়েছিলাম। এই যে দেখ, বের করেছি স্যার পিডিএফ। এইখানে আমরা যেগুলা ইম্পর্টেন্ট সিভিল আপিল চেনার জন্য, সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো সুট ভ্যালু বা আপিল ভ্যালু, ওই 7-8 5 কোটি টাকার বেশি, হুইচ কোর্ট, এটা হইতে হবে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, জাজমেন্ট এন্ড ডিক্রি হইতে হবে। এই জিনিসগুলো হলো বেশি ইম্পর্টেন্ট, অন্যগুলোও ইম্পর্টেন্ট, তবে এই সুট ভ্যালু আর কোন কোর্ট আর জাজমেন্ট এন্ড ডিক্রি কিনা, এই তিনটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে এই প্রশ্নতে আমরা প্রথমেই পেয়ে যাই, যেটা ইম্পর্টেন্ট ওইটা দাগাচ্ছি,
10 crore, 10 কোটি টাকা। তাইলে হাইকোর্টে ঢোকার জন্য টিকিট পেয়ে গেলেন। হাইকোর্টে ঢুকতে কত টাকার টিকিট লাগবে কে বলবেন? More than 5 crore. মোর দেন 5 crore। আচ্ছা, কেউ না বুঝলে প্রশ্ন করবেন। দুর্বল স্টুডেন্ট যারা, তাদেরকে প্রশ্ন করার জন্য রিকোয়েস্ট করতেছি। অনলাইনে একটা সুবিধা আছে। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কত পাই? হ্যাঁ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট হইতে হবে 5 কোটি টাকার বেশি হইলে হাইকোর্টে আমরা যেতে পারবো। তাহলে এখানে পেয়ে গেলাম 10 কোটি টাকা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ফর পার্টিশন অফ দি শিডিউল প্রপার্টি। সাথে অ্যালং উইথ উনি সাথে আরো কিছু চাইলো। সেটা কি? ডিক্লারেশন, ঘোষণা চাইলো দ্যাট দ্য জাজমেন্ট এন্ড ডিক্রি passed in 2010 in a partition suit being number so and so is forged, fraudulent, falsified, void. Not binding upon the plaintiff, তাহার উপরে বাধ্যকর নয় মর্মে ঘোষণা চাইয়া মামলা করলেন প্লাস পার্টিশন। তাইলে দুইটা জিনিস চাইলেন। আর অ্যাবারমেন্ট অন দ্য অ্যাবারমেন্ট, অ্যাবারমেন্ট মানে কি জানি না স্যার, বাধ্যকর না? বলেন? বাধ্যকর। মানেটা বলে দিন স্যার। এটা বর্ণনা আরজি বাইন্ডিং ও আচ্ছা আচ্ছা। আরজি বর্ণনা। এটা যারা পারেন না বা মনে নাই, পারেন না বললে ভুল হবে, যাদের এটা জানা নাই একটু কাইন্ডলি আপনারা কিন্তু বইয়ের মধ্যে কোনার মধ্যে লিখে রাখবেন। একটা ভালো কলম কিনে, সুন্দর দামি কলম কিনবেন, নিজেরা কলম কিনবেন, আমার জন্য কলম পাঠিয়ে দিবেন। আচ্ছা, ওকে স্যার, ওকে। তাহলে এই যে অ্যাবারমেন্ট পাইলেন, এই অ্যাবারমেন্ট পাওয়া যায় ইন্টার এলিয়া মানে কি কে বলবেন? এই যে অনেকগুলোর মধ্যে একটা কথা, অন্যান্য সবকিছুর মধ্যে। হ্যাঁ, উল্লেখযোগ্য কথা, উল্লেখ্য যে, বা এলিগেশন বলা যাবে না? এলিগেশন না, এলিগেশন উল্লেখ্য যে। বলা ঠিক না, উল্লেখ্য যে বললে আরো ভালো। হ্যাঁ, তাহলে দুইটা শব্দ আমরা নতুন এটা এটা আইনের কিছু প্রভিশন যে তাহলে এভাবেই দিতে হবে, এইভাবে দিলে ভালো। আচ্ছা, ইন্টার এলিয়া এই দুইটা গেল। তাহলে এগুলা তো বুঝছেন, ফ্রড, ফ্রডুলেন্ট, কোয়ালিসিভ, ভয়েড, নট বাইন্ডিং আপন, এই কথাগুলো তো বুঝছেন। বলে অন দা অ্যাবারমেন্ট, ওই যে আরজির বর্ণনা থেকে উল্লেখ্য যে, আরজির বর্ণনা থেকে উল্লেখ করা যাচ্ছে যে that the plaintiff did not contest the suit number 20 of 2008। এই যে এটাতে উনি মামলা কি করেন নাই, কন্টেস্ট করেন নাই। হি দো যদিও, দো মানে কি যদিও, এটা লিখে রাখেন, দো যদিও he was shown present in the suit with false personation, ভুল ব্যক্তি দেখায়া তাকে ওই মামলায় হাজির দেখানো হয়েছিল। তাহলে ইন্টারেস্টিং বিষয় কি দাঁড়াইলো? ইন্টারেস্টিং বিষয় দাঁড়াইলো যে একটা মামলা করা হয়েছে 8 সালে, আর উনি মামলা করছে কয় সালে? উনি মামলা করছে 22 সালে। দেখছেন গল্প চলে গেছে। তাহলে আপনি পার্টিশন সুট নাম্বার 8 নেই, আমি সাজায় দিচ্ছি আপনাদেরকে ধারাবাহিক করে। পরীক্ষা কেন কঠিন হয় বুঝতেছেন? আমারও পরীক্ষা দিলে আমারও কঠিন লাগবে। তো পরীক্ষা বলা সহজ, অনেকে বলবে হাইকোর্ট পরীক্ষা সহজ, এগুলা কোনো ব্যাপার না। কিন্তু এখনকার গত 2 বছরের প্রশ্ন দেখলে মাথা ঘুরায়। আপনারা এখনকার খেলা দেখবেন, গত 2 বছরের বিভিন্ন বই কিনলে দেখবেন এক এক রাইটারের আনসার এক এক রকম হয়ে যাচ্ছে। এগুলা কেন হচ্ছে বুঝতেছেন? এই কঠিন প্রশ্নের কারণে। এই এই যুগ এখন আসছে, বলা সহজ করা কঠিন। তাহলে প্রথম মামলা হইল 8 সালে। প্রথম মামলার রায় হইছে কয় সালে কে বলবেন? 10 সালে। 10 সালে। 10 সালে 10 সালে। এই যে এই দেখেন জাজমেন্টের ডিগ্রি। এখন আপনাদের হিসাব মিলাইতে সুবিধা হবে। 10 সালে যদি রায় হয়ে থাকে, এই 10 সালের রায়টাকে বাতিল চাহিয়া কয় সালে মামলা করা হইলো বলেন তো? 22 সালে। 22 সালে। 22 সালে। Yes, এই যে 22 সালে 10 কোটি টাকার মামলা, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। বুঝতেছেন এখন? জি। হিসাব মিলতেছে? আগের চেয়ে হিসাব মিলতেছে? তাহলে এই 22 সালে মামলা হয়েছে 10 কোটি টাকার মামলা।
8 সালের মামলা 10 সালের রায় হয়েছে, এইটাকে বাতিল চাইয়া, বাতিল মানে কি, নট বাইন্ডিং আপন, তার উপরে বাধ্যকর নয় মর্মে ঘোষণা চাইয়া উনি 22 সালে মামলা করলো। আর আয়শা বলল এই 8 সালের মামলায় আমাকে যে লোক দেখাইছে ওই লোক আমি না। এটা কে বললো? বাদী। কোন বাদী? এই 10 কোটি টাকার মামলা যে 22 সালে করলো সেই বাদীর গল্প। The plaintiff also alleged that সে আরো দাবি করলো that he had no knowledge about the decree, তার কোনো নলেজই ছিল না এই রায় সম্পর্কে, এই মামলার রায় সম্পর্কে কোনো নলেজ ছিল না বিফোর এই তারিখে, 1 তারিখ পর্যন্ত। তো সে পরে খবর পাইয়া যাইয়া, জানুয়ারিতে খবর পাইয়া ফেব্রুয়ারিতে যাইয়া মামলা করলো। বুঝতেছেন আপনারা? জি। যখন তাকে when defendant threatened him to vacate the suit property, যখন বিবাদী এসে বলছে আপনি উচ্ছেদ হন নাইলে আপনার খবর আছে, এই দেখেন আমরা রায় নিয়ে আসছি, 8 সালে মামলা কইরা 10 সালে রায় পাইছি, এখন উঠে যান, এই খবরটা যখন তাকে জানুয়ারিতে বলল, ফেব্রুয়ারিতে যাইয়া 10 কোটি টাকা মূল্যমান দেখাইয়া, সুট ভ্যালু দেখাইয়া সে মামলা দায়ের করে দিল। দায়ের করলো দুইটা কথা বইলা, যে পার্টিশন করেন নতুন কইরা, আর তারা যে 8 সালে মামলা কইরা 10 সালে রায় নিছে ওইটা আমার উপরে বাধ্যকর নয় মর্মে ঘোষণা করে রায় দিবেন, এই দাবিতে মামলা করলো। আচ্ছা, করার পর এই ডিফেন্ডেন্ট, এখান থেকে ডিফেন্ডেন্টের গল্প। Defendant before submitting written statement filed an application under order, পাইলেন? বিবাদী কোন কোন মামলা এটা দিল? এই যে অর্ডার 7 রুল 11 এ একটা অ্যাপ্লিকেশন দিল ফর রিজেকশন অফ দি প্লেন। কোন মামলার প্লেন রিজেক্ট করার জন্য এই অ্যাপ্লিকেশন দিল বলেন তো বুদ্ধি করা? বাদীর পার্টিশন মামলা। পার্টিশন সেট। কত সালের মামলায়? কত সালের এটা মামলা? 10 সালের 8 10 সালের সালের মামলা, 10 সালে আর কি 8 সালের 10 সালের রায় যেটা হয়েছে। না 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 না, না ওটা না তো না রায় ভুল, হইয়া এটা শেষ। এটা 22 এটা সালে। হলো না, আরজি না, এটা খারিজের 22 সালে, দরখাস্ত। 22 সালে। এটা করছে স্যার 22 সালে। হ্যাঁ, এই হলো 22 সালে মামলা। মেকানিজম, বুঝছেন? ঠান্ডা মাথায় বুঝতে হবে কিন্তু। দরজা লাগায় দেন, আবার আশেপাশে কি কেউ আসবে? থাকলে সরায় দেন আপনাদের, তাইলে এগুলা বুঝতে পারবেন। দরজা না লাগায়া ক্লাস করলে বুঝবেন না। পানির গ্লাস নেন, পানি খান, কলম দিয়া বইতে দাগান, তারপরে নেন, এই খাতা কলম নেন, আর মনের মধ্যে প্রতিজ্ঞা করেন এই ক্লাস না বুঝলে সমস্যা আছে, টাকা কিন্তু রওশন স্যারে দিয়ে দিতে হবে। এই যে এই জিনিসগুলা মাথায় আনলে এমনিই পড়তে মন বসবে, বুঝলেন? এইবার আসেন, এই যে ডিফেন্ডেন্ট বলে দিল বিফোর সাবমিটিং রিটেন স্টেটমেন্ট, তাহলে এই মামলায় তো রিটেন স্টেটমেন্ট অন্যান্য ঝামেলা শেষ। 22 সালে যেই মামলা হয়েছে, 22 সালে যেই মামলা হয়েছে ওই মামলায় জবাব দেওয়ার আগেই তিনি একটা রিজেকশন অফ প্লেইন্টের একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন, অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার অর্ডার 7 রুল 11, এই অ্যাপ্লিকেশনটা দিয়েছেন এই মামলায়। এটাকে আমরা একসাথে রাখি। এই চাইয়া বলল এই মামলার এই যে 22 সালের মামলার আরজি খারিজ করে দেন, এই মামলা চলে না এই 22 সালের মামলা। তাইলে অর্ডার আসলো ডেটেড সো এন্ড সো, এই 22 সালের মামলায় আরজি খারিজের দরখাস্ত হইল, আর এই দরখাস্ত শুনানির পরে দেখেন কয় মাস, কয়দিন পরে, 2 দিন পরে, প্রশ্নের এটা একটা ব্যর্থতা, 2 দিন পরে আরজি খারিজের দরখাস্ত দিয়ে দিছে। এটা সুন্দর হয় নাই, বুঝলেন? না 2 দিন না, 1 বছর পরে, এটা সরি 1 বছর 2 দিন 1 পরে। বছর পরে, 1 বছর 2 দিন, হ্যাঁ হ্যাঁ ওইটা ঠিক আছে, সরি। তাহলে 23 সালে এইটা দরখাস্ত হইলো এবং 23 সালে জজ সাহেব, এইখানে হলো আপনাদের খেলা। 23 সালে উনি শুনে ওনার রায় থেকে এখন আপনি বুঝেন উনি কি রায় দিছে, কে বলবেন নিজে নিজে? আরজি খারিজ করে রিজেক্ট দ্য প্লেন, দরখাস্ত অ্যালাউ করে, প্লেনটা রিজেক্ট করে দিছে স্যার, পিটিশনটা অ্যাকসেপ্ট করে রিজেক্ট করে দিছে আরজিটা। প্লেনটা যদি রিজেক্ট করে তাহলে কি হবে? তাহলে স্যার এটা ডিক্রি হবে, এটা ডিক্রি হয়ে যায় এবং এটার এগেইনস্টে কি আপিল হবে।
এই না, পরে আগে বুঝবেন যে বিষয়টা, যদি তিনি এই জায়গাটা কিন্তু অনেকে মিসআন্ডারস্ট্যান্ডিং করতে পারে স্যার এটা যে অ্যালাউড হইলে আপিল হবে, আর যদি রিজেক্ট হইতো, মানে যে অ্যালাউড যে করলো পিটিশনটা যদি রিজেক্ট হইতো তাহলে রিভিশন হইতো। শুনেন, ওটা তো বলে ফেলছেন সহজে, কিন্তু এই শব্দটা শুনে অনেকে কনফিউজ হয়ে যাবে। এই দুইটা শব্দ দেখেন, allowed the application and rejected the plain, তখন অনেকে তৎকালীন ওই বছরে এই প্রশ্নটা অনেকে ভুল করছেন এই কারণে যে এই রিজেক্টেড শব্দ দেখে অনেকে মনে করছে দরখাস্ত রিজেক্ট হয়ে গেছে, রিভিশন লিখছে। কথা বুঝলেন? আর এখানে অর্ডার লেখা দেখছে, এই অর্ডার লেখা দেখে অনেকে ঘাবড়ে গেছে যে অর্ডারের বিরুদ্ধে তো অলওয়েজ আদেশের বিরুদ্ধে কি হয়, রিভিশন হয়। কিন্তু এই অর্ডার যে ডিক্রির সমতুল্য, এটা কিন্তু তৎকালীন সময় যারা পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু বুঝে উঠতে পারেন নাই। আমার কথাটা বুঝলেন যে কোন জি কোন স্যার। জায়গায় গ্যাপ ছিল, এগুলা ধরায় দিলাম। অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছিল, কোন অ্যাপ্লিকেশন? এই যে অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার, পাইলেন? জি স্যার অর্ডার বলেন 7 রুল 11 একদম স্যার ওই যে স্যার অর্ডার, পোস্ট, খেলা হয়েছে। স্যার সরি পেজ বলেন। 23 তে আপনি একটা যে চার্ট দিচ্ছেন স্যার, ওখানে হুম, আপনি লিখছিলেন যে অ্যাপ্লিকেশন, এটা কি সেই অ্যাপ্লিকেশন অ্যালাউ আর রিজেক্টের ব্যাপারটা? তার এত কথা বলে এইভাবে হাইকোর্টের পরীক্ষা এইভাবে তো হয় না স্যার, হ্যাঁ, পুরো আচ্ছা বাজার বানাই দিছে একদম। বুঝছি বুঝছি, একটু ধৈর্য ধরেন সবাই, আস্তে আস্তে আগাইলে দেখবেন সব বুঝতেছেন। এখন যেই নোটটা আপনি বলতেছেন, এটার নোটটা কোনো জায়গায় যদি ভুলে টাইপ থাকে ওইটা আমরা কারেকশন করে নিব। ওইটা পেজ নাম্বার কত বইয়ের বলেন? 23 পেজে যে আপনি একটা চার্ট দিচ্ছেন, ভুল নাই স্যার, আমি জিজ্ঞেস করছি স্যার, ওখানে আপনি বলছিলেন যে এটা হুম, যদি অ্যালাউ হয় সেটা কি অ্যাপ্লিকেশন অ্যালাউ, মানে এই যে, হ্যাঁ, শুনেন, পাইছি আপনার কথাটা পাইছি, এই এটা ছিল জায়গাটায় আমার আসেন। কোশ্চেন। হ্যাঁ, 23 নাম্বার পেজে দেখেন, এই যে অর্ডার 7 রুল 11 এ রিজেকশন অফ প্লেন এর অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হইলে সেকশন 2 সাবসেকশন 2 অনুযায়ী এটা ডিক্রি হয়ে যায়। যদিও এটা অর্ডার, ডিক্রি হয়ে গেলে এটা আপিল হবে, আর আপিল হইলে 5 কোটি টাকার বেশি হইলে এটা হবে হাইকোর্টে আপিল। এখানে আমরা সেকশন 96 লিখতে যাইয়া ভুলে লিখছি 115, এই ভুলটা শুধু এখানে আছে, এটা একটু কারেকশন করে নেন সবাই। পেজ নাম্বার 23 তে পাইলেন? জি স্যার। কত লিখবো স্যার? 96। 96 ধারা অনুযায়ী আপিল হয়, 96 ধারা অনুযায়ী আপিল হয়। এখানে আমরা ভুলে রিভিশনের দ্বারা, এটা আমরা গ্রাফিক্স করতে গিয়ে গ্রাফিক্সে একটু ভুল হয়ে গেছে টাইপিং মিস্টেকে, বুঝলেন? এই চার্টটা আপনাদের কাজে লাগবে। এই চার্টটা কাজে লাগবে কেন একটু সেটাও ভালো করে বলবো। বুঝাই দেন স্যার। এই চার্টটা দেখেন, এই যে এই চার্টটা এখন সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন যে অ্যাপ্লিকেশন হইলো, আদেশ হইলো, আদেশটা যে ডিক্রি হয় এটা সেকশন 2 সাবসেকশন 2 অনুযায়ী এই আদেশটা একটা ডিক্রির সমতুল্য। এর জন্য ডিক্রির বিরুদ্ধে আপিল হয়, 5 কোটি টাকার বেশি হইলে আপিল হবে, আর আপিলটা হবে হাইকোর্টে 96 ধারা অনুযায়ী। তো এই প্রশ্নটা এসেছে, এর জন্য আমরা লিখছি কোয়েশ্চেন 2023 তে এই প্রশ্নটা এসেছে। আর আপিলটা যদি 5 কোটি টাকার কম হয়, 5 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে আপিলটা হবে ডিস্ট্রিক্ট জাজ। ডিস্ট্রিক্ট জাজ সেই আপিল অ্যালাউ বা রিজেক্ট করলে সেইটার এগেনস্টে রিভিশন হবে হাইকোর্টে, এটার ধারা হবে 115(1), এবং এই প্রশ্নটা এসেছে 2021 সালে। তাহলে দেখেন 21 সাল এবং 23 সাল এই প্রশ্নটা চলে এসছে। উৎপত্তি কোথায়? উৎপত্তিটা কিন্তু অর্ডার 7 রুল 11 ওই অ্যাপ্লিকেশনে, একটা অ্যাপ্লিকেশনে উৎপত্তি হয়ে এক জায়গায় হয়ে যাচ্ছে আপিল, আরেক জায়গায় হয়ে যাচ্ছে হাইকোর্টে রিভিশন। আবার দেখেন, এই অর্ডার 7 রুল 11 এর যদি অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হইতো, তাইলে এই দুইটা ক্ষেত্রেই রিভিশন হইতো। 5 কোটি টাকার অ্যাবাভ যদি হয়
তাহলে এই রিভিশন হবে হাইকোর্টে 115-1 অনুযায়ী। এটা এখনো আসে নাই, ওটা 25 সালে আসবে। আর এটা 5 কোটি টাকা পর্যন্ত হইলে রিভিশন হবে ডিস্ট্রিক্ট জাজে। আর ডিস্ট্রিক্ট জাজের রিভিশন এলাও বা রিজেক্ট হইলে যেই পক্ষ সংক্ষুব্ধ হবে তিনি হাইকোর্টে সেকেন্ড রিভিশন করবেন। এই প্রশ্ন এসেছে 2008 সালে। কত সুন্দর একটা চার্ট, কত ভালো একটা চার্ট। বুঝতেছেন এইটার গুরুত্ব এখন? জি স্যার। এই চার্টে দেখেন একটা অ্যাপ্লিকেশনে 4টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেই অনুপাতে অলরেডি 3টা প্রশ্ন চলে এসছে। 2023 সালে এসেছে, 2021 সালে এসেছে, 2008 সালে এসেছে। আর আপনাদের জন্য অপেক্ষায় আছে এই ডান পাশেরটা 2025 সালে। এইটা মার্ক করে রাখেন লাল কালি দিয়া। এইটা আপনারা বাসায় কিন্তু মাঝে মধ্যে একবার হইলেও একটু লিখবেন যে কিভাবে কিভাবে থেকে কোথায় যাচ্ছে। যদি তারপরেও না বুঝেন, ভয়ের কিছু নাই, ক্লাসে জিজ্ঞেস করবেন, আমরা বলবো। আর যারা খুব স্যার আগ্রহী, রিপিট করবেন সরি, প্রথমটুকু, আরেকবার প্রথমটুকু রিপিট করবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। দেখেন এই যে উৎপত্তিটা কি, উৎপত্তিটা হলো এইখান থেকে। এখানে হলো একটা অর্ডার 7 রুল 11-এ আরজি খারিজের দরখাস্ত দেওয়া হয়। এই যে রিজেকশন অফ প্লেইন্টের জন্য একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়। তাহলে এই একটা অ্যাপ্লিকেশনের কতগুলা পরিণতি আছে, এই অ্যাপ্লিকেশন থেকে কি কি হইতে পারে। অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হইলে এইদিকে পরিণতি হইতে হইতে যাবে নিচে, আর আরজি খারিজের দরখাস্ত যদি না মঞ্জুর হয় তাহলে এদিকে যাবে। আরজি খারিজের দরখাস্ত মঞ্জুর হইলে এটা একটা আদেশ, আদেশ হইলেও এটা ডিক্রি। কারণ এটা সংজ্ঞায় বলা আছে, সিপিসির সেকশন 2 সাবসেকশন 2 তে বলা আছে আরজি খারিজের দরখাস্ত মঞ্জুর হলে এটা ডিক্রি হবে, আর ডিক্রি হলে দুই জায়গায় আপিল হবে। 5 কোটি টাকার বেশি হলে ডাইরেক্ট হাইকোর্টে আপিল, এই প্রশ্নটা এসেছে 23 সালে। 5 কোটি টাকার কম হলে আপিল হবে ডিস্ট্রিক্ট জাজে। ডিস্ট্রিক্ট জাজের আপিল মঞ্জুর বা না মঞ্জুর হলে যে পক্ষ কষ্ট পাবে সেই পক্ষ হাইকোর্টে রিভিশন করবে 115-1 ধারা অনুযায়ী। এই প্রশ্নটা এসেছে 21 সালে। তাইলে আরজি খারিজের দরখাস্ত মঞ্জুরের পরিণতি নিয়ে 2টা প্রশ্ন আসতে পারে। সেই 2টা প্রশ্ন অলরেডি চলে আসছে 21 সালে এবং 23 সালে। এগুলা কিন্তু আমাদের বইতে আছে, আমরা এগুলা ধীরে ধীরে সলভ করব, কেউ ভয়ের কিছু নাই। আর ডান পাশে দেখেন আরজি খারিজের দরখাস্ত না মঞ্জুর হলে, রিজেক্ট হলে, রিজেক্ট মানে না মঞ্জুর, আরজি খারিজের দরখাস্ত না মঞ্জুর হলে সেটা একটা অর্ডার হবে, অনলি অর্ডার। সেই অর্ডারের বিরুদ্ধে 5 কোটি টাকার বেশি হলে রিভিশন হবে হাইকোর্টে, সেটা হলে 115-1 ধারা অনুযায়ী। এই ধারাবাহিকতায় প্রশ্ন আসে নাই। আরজি খারিজের দরখাস্ত দিয়েছে, না মঞ্জুর হয়েছে, 5 কোটি টাকার কম ছিল সুট ভ্যালু, সেটা রিভিশন হয়েছে ডিস্ট্রিক্ট জাজে। ডিস্ট্রিক্ট জাজে সেই রিভিশন মঞ্জুর বা না মঞ্জুর হয়েছে, সেটার বিরুদ্ধে হাইকোর্টে সেকেন্ড রিভিশন হয়েছে। এই প্রশ্ন এসেছে 2008 সালে। বুঝলেন এইবার? কত সুন্দর আমরা নোট সাজাইছি। এটা এই বইয়ের গুরুত্ব এবং তাৎপর্য অনেক ছেলে মেয়েরা বুঝবে না, বুঝতেছেন? অনেক ছেলে মেয়েরা না, হ্যাঁ, অতি চালাক যারা এরা বুঝা ফেলবে। হ্যাঁ, অতি যারা স্যার মানে আমি পুরা 4টা বই দেখে বুঝছি, কিন্তু আমার শুধু একটাই কোশ্চেন ছিল যে এই যে অ্যালাউড আর রিজেক্টেড হচ্ছে, এগুলো কি এলাও হচ্ছে আর কি রিজেক্ট হচ্ছে, এটা এই যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে এটা আমার ব্রেনে আসে নাই। গুড। যাই হোক, তাহলে আপনার যেটুকু গ্যাপ ছিল ফিল আপ হয়ে গেল। এইবার আমরা প্রশ্নতে চলে যাই। এই প্রশ্নতে এখন আপনারা বুঝে গেলেন এই প্রশ্নের উৎপত্তি হয়েছে এইখান থেকে। আরজি খারিজের দরখাস্ত একটা দিয়েছিল তারা, অ্যান অ্যাপ্লিকেশন। এই যে অ্যান অ্যাপ্লিকেশন, এই যে দেখেন অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার অর্ডার 7 রুল 11 অফ দি সিপিসি
ফর রিজেকশন অফ প্লেন, এই রিজেকশন অফ প্লেন কি হয়েছিল, অ্যালাউ হয়েছিল, তাহলে অ্যালাউ হলে এটা ডিক্রি হয়ে যায়, আর ডিক্রি হলে এটার বিরুদ্ধে আপিল। এর জন্য আমরা এটার ড্রাফটিং এ অ্যাপিল লিখেছি। আর এখানে প্রশ্নতেও বলে দিয়েছে, অ্যাডভাইস মিস্টার এক্স as to the next course of action and prepare a brief presented in the appropriate court relevant laws in this regard, আর what would be your arguments। এখানে 3 লাইনে কিন্তু 3টা প্রশ্ন করা হয়েছে। প্রথম বলল তাকে অ্যাডভাইস করেন, অ্যাডভাইস করেন, পরে বলল ড্রাফট লেখেন, আর পরে বলল আর্গুমেন্ট লেখেন। একইভাবে দেখেন আমরা এই প্রশ্ন উত্তর শুরুতেই এখানে লিখে দিয়েছি। দেখেন, order rejecting plain shall be treated as decree and rejection of plain shall be deemed to be a decree in terms of section 2 subsection 2 of the CPC and therefore appealable। এই যে এটা কেন অ্যাপিলেবল হইলো, যদিও এটা একটা অর্ডার, তারপরে সেকশন 2 অনুযায়ী এই অর্ডারটা হয়ে গেল ডিগ্রি, আর ডিগ্রি হইলে ডিগ্রির বিরুদ্ধে কি আপিল, এর জন্য এটা আপিল। এর জন্য আমরা তাকে অ্যাডভাইস করতেছি, X is advised as well as his next course of action is that he has to file a first appeal and appeal under section so and so। পাইলেন? তাহলে এখানে ওপিনিয়নটা হয়ে গেল, আর এখানে ড্রাফট হয়ে গেল, আর এখানে গ্রাউন্ডস হয়ে গেল। এই বাকি সব অ্যাজ ইউজুয়াল। তবে এখানে একটা মনে রাখেন, আমরা যতগুলা সিভিল আপিলের আগে পড়েছি, উপরে 1 নাম্বার গ্রাউন্ডস দিয়েছি, কি যেন উপরে গ্রাউন্ডস দিয়েছিলাম যে উইদাউট এক্সপ্লেইনিং ডিপোজিশন অফ উইটনেসেস, কিন্তু এই প্রশ্নতে তো উইটনেস পর্যন্ত আসে নাই। উইটনেস পর্যন্ত কি মামলা গিয়েছিল? যায় নাই। কারণ উইটনেস হওয়ার আগেই প্রশ্নতে বলে দিয়েছে, বিফোর সাবমিটিং রিটেন স্টেটমেন্ট দে হ্যাভ ফাইলড অ্যান অ্যাপ্লিকেশন। পাইলেন? এই যে বিফোর সাবমিটিং রিটেন স্টেটমেন্ট, এর জন্য ওই 2টা গ্রাউন্ড আমরা কি করলাম, অ্যাভয়েড করে গেলাম। যে আমরা অ্যাজ ইউজুয়াল বাকি যে সকল গ্রাউন্ড আছে ওই সকল গ্রাউন্ডের উপরে লিখলাম। এই কথাটা বুঝেন নাই কে, যে আমরা অন্য গ্রাউন্ডস যেমন, আচ্ছা আমি দেখাইয়া বলি, নাইলে খুব দুর্বল স্টুডেন্ট যারা তারা বুঝে উঠতে পারবে না। স্যার তাইলে কি ওই যে গ্রাউন্ডের মধ্যে যদি এরকম কোনো গ্রাউন্ড থাকে যে ওটা হয়তো ওই কোশ্চেনের সাথে রিলেটেড না, তাহলে ওই গ্রাউন্ডগুলো বাদ দিয়ে দিব, তাই না? একটু হ্যাঁ, এটা দেখাই দিচ্ছি, দেখেন, তাইলে আরো আপনারা খুশি হবেন। উদাহরণ দিয়ে একটা মিলায় দেই, ভালো হবে। এই গ্রাউন্ডটা আপনারা একটু ওপেন করেন, এটা পেজ নাম্বার ধরেন কত, 87। 87 এ কথার কথা আমরা লিখছি, উইদাউট এক্সপ্লেইনিং দ্য ডিপোজিশন অফ উইটনেসের কথাগুলা ব্যাখ্যা না করে যে রায় দিয়েছেন এটা বাতিল হবে, লাইবেল টু বি সেট অ্যাসাইড রায়টা। কিন্তু আমরা একটু আগে যে প্রশ্ন পড়তেছিলাম ওইটাতে তো সাক্ষী পর্যন্ত মামলাটা যায়ই নাই। সাক্ষী পর্যন্ত যেহেতু মামলাটা যায়ই নাই, সেহেতু আর আমরা এটা লিখবো কিভাবে? জবাব পর্যন্তই যায় না। জি, প্রশ্নে বোঝা আর জি তো খারিজ করে দিচ্ছে, তো জবাবই দেয় নাই। জবাবে, তাহলে জবাবই যে জায়গায় হয় নাই সেখানে কি আর আমরা সাক্ষীর কথা বলতে পারি? এর জন্য এই গ্রাউন্ডসটা সেই প্রশ্নের জন্য কি অ্যাপ্লিকেবল না। হ্যাঁ, গ্রাউন্ডস গুলা লেখার সময় আমরা একটু সচেতন হব, এই একটু শুধু মনে রাখলে হবে, বুঝলেন? আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু টুকটাক বুঝে 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 আমাদেরকে আগাইতে হবে। পড়লে তাহলে আমাদের কি হবে, পড়াটা মানে বুঝে পড়া হবে, আদারওয়াইজ এলোমেলো পড়া খুব একটা সুবিধা করতে পারবো না আমরা। এইবার আসেন আমরা যেই প্রশ্নের উত্তরে ছিলাম সেইখানে। এই
তাহলে এখান থেকে আপনি কমন গ্রাউন্ডস কোনটা বের করবেন? কমন গ্রাউন্ডস হলো এইটা, এটা, 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 এটা। এই কমন গ্রাউন্ডস মানে কি বুঝাই আমরা, কে বলবেন? কমন সবটাতেই পাওয়া যাবে স্যার। সবখানে লেখা যাবে। সব গ্রাউন্ডসে, এই সব প্রশ্নের উত্তরে লেখা যাবে। তাহলে এইগুলা হলো আমাদের মুখস্থের কারবার। এগুলা আপনারা মুখস্থ করে ফেলবেন। মিনিমাম কমন গ্রাউন্ডস 8টা শিখে যাবেন বা 7টা শিখে যাবেন। যদি এমন কোনো বিপদ আসে পরীক্ষায়, যেন এগুলা শুভ বসায় দিয়ে আসতে পারে। ভুল করা যাবে না হলো এইখানে, বিং এগ্রিড বাই থেকে এতটুকু, এখানে কোনো ভুল করা যাবে না। বিং এগ্রিড বাই and highly dissatisfied with the impugned judgment and decree dated so and so, এটা একটা কথা, এটা একটা কথা। ডিক্রি drawn and signed on so and so, এটা একটা কথা। এই জাজমেন্ট এন্ড ডিক্রিটা কে দিয়েছেন? ঢাকার অমুক কোর্ট দিয়েছেন, এটা একটা কথা। আর কোন মামলায় দিয়েছেন? পার্টিশন স্যুট মামলায় দিয়েছেন। কি দিয়েছেন? মামলাটা রিজেক্ট করে দিয়েছেন, মানে আরজিটা খারিজ করে দিয়েছেন। এই খারিজের প্রেক্ষিতে প্লেন্টিফ কষ্ট পেয়ে the plaintiff appellant begs to prefer this appeal before this honorable court on the following amongst other. এইখানকার কোনো একটা বাক্য আপনারা মিস করতে পারবেন না, বা এটা মিস করা যাবে না, বা করলে ক্ষতি হবে। কজ টাইটেলের কোনো একটা শব্দ ভুল করা যাবে না, এটা লেখা রাখি। আর পার্টি নিয়ে তো বললামই না। আর এক্স এর আরজি ছিল, এক্স এর আরজি খারিজ হয়ে গেছে প্লেন, এজন্য এক্স মূল মামলায় বাদী ছিল, হাইকোর্টে এসে সে অ্যাপিল্যান্ট। আর মূল মামলায় বি ছিল ডিফেন্ডেন্ট, এর জন্য সে হাইকোর্টে রেসপন্ডেন্ট। আর অ্যাপিল ভ্যালু, সুট ভ্যালু 10 কোটি টাকা ছিল, এর জন্য আমরা 10 কোটি টাকা লিখেছি। বলেন প্রশ্নগুলো কি স্যার ডিপেন্ডেন্ট যে বি, এটা স্যার উজ্জ্বল রেখে দিচ্ছে, ডিপেন্ডেন্ট বলছে, মানে আমাদেরকে স্যার এটা কারিশমা করে বি বা সি যাই হোক দিতে হচ্ছে। যদি প্রশ্নতে কোনো নাম না থাকে তাহলে আমরা যে কোনো অক্ষর ব্যবহার করব। যেহেতু এখানে কোনো বিবাদী নাম উল্লেখ ছিল না, সেজন্য আমরা বি লিখেছি। ওকে, তাহলে সবাই বুঝা গেল? আল্লাহ চাইতে ভালো, আশা করি সবাই বুঝতে পারছেন। আরজি খারিজ করার সময় জজ সাহেব কিছু কথা বলছিলেন, এগুলা কিন্তু আপনাদেরকে ঘাবড়ায় দেওয়ার জন্য। উনি বলছিলেন যে observe that, এই যে এটা দাগায় রাখেন, observe that when the ultimate result of the suit is as clear as daylight, দিনের আলোর মতো পরিষ্কার, as clear as daylight, as clear as daylight, such a suit should be buried. Buried মানে কি, কে বলবেন? খবর দেওয়া। বাড়ি তো না, বাড়ি তো না, বাড়ি ওটা আলাদা, আর এটা হলো বিউরিড। বাড়িড একটা, বিউরিড একটা। এই ধরনের স্যুটকে কবরস্থ করা উচিত at its inception, so that no further time is consumed in fruitless litigation. Fruitless litigation মানে কি? মূল্যহীন মামলা, ফলহীন বা নিষ্ফল মামলা। তাহলে এই শব্দগুলো একটু লিখে ফেলেন যারা যারা জানেন না, আর যারা যারা জানেন লেখা লাগবে না। তাহলে হয়ে গেল, জজ সাহেব বলল ফল বলহীন যে মামলা, এটা টাইম কনজিউম করবে, টাইম নষ্ট করবে, এবং এই ধরনের মামলাগুলাকে কবরস্থ করা উচিত, যেহেতু এটা অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে লাইট, দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে। এই মামলা চালায় লাভ নাই, এটারে খারিজ করে দাও, কবরস্থ করে দাও। এই হলো এই প্রশ্নের টোটাল বুঝার ব্যাপার ছিল। আমরা একটু বুঝলাম, এটা এখানেই আমরা সমাপ্ত করব। আস্তে আস্তে আমরা আরেকটা প্রশ্নের দিকে আগাই। প্রশ্ন নাম্বার 6, এটাও আর্গুমেন্ট একই কথা থাকবে। রিটেন আর্গুমেন্ট কেন আছে, প্রশ্নতে আর্গুমেন্ট শব্দ লেখা আছে, এই ইনফরমেশন গুলা দিবেন। আর এটা আমরা প্রশ্ন থেকে নিয়েছি, যদি কোনো কারণে প্রশ্ন থেকে না পারেন তাহলে কমন গ্রাউন্ডস থেকে দিয়ে আসলেও আপনাকে ফেল দেওয়া হবে না, আপনি মোটামুটি পাস করবেন। এখন আমরা 6 নাম্বার প্রশ্নে আসি। 6 নাম্বার প্রশ্নেতে একটাই প্রশ্ন, সেটা আমরা দেখব।
স্যার স্যার গ্রাউন্ডস এর মধ্যে যে প্রশ্ন থেকে যদি না মিলে বা আমি না পারি, তাহলে কি আমি ওই 9টা গ্রাউন্ডস থেকে কোনো দুটো পয়েন্ট তুলে ধরবো? সরি, আবার বলেন, ওই আর্গুমেন্টস এর কথা বললেন না গ্রাউন্ডস এর কথা? স্যার হ্যাঁ, জি স্যার, আর্গুমেন্টস এর মধ্যে যদি আমি ওই হ্যাঁ যে দুটো আর্গুমেন্টস পাচ্ছি না আর কি, তাহলে আমি কি করব? যে হ্যাঁ, আমি যে 9টা গ্রাউন্ডস পারি ওখান থেকে যে কোনো দুটো দিয়ে দিব। ওইখানে দুইটা দিয়ে আপনি সেরে আসতে হবে, ঠিক আচ্ছা, আছে? জি স্যার, থ্যাংক ইউ। এইবার আসেন, প্লেইন্টিফ পি, পি নামে ভদ্রলোক filed a title suit number 10 of 2020 in the first of the joint district judge জামালপুরে একটা মামলা করেছেন, 10 নম্বর মামলা করেছেন on 4th November 2020 against B। আচ্ছা, এখানে আপনারা খেয়াল করবেন, যদি মামলার মধ্যে এরকম ডেট দেওয়া থাকে, এই যে ডিক্রি ডেট, এই ডেটগুলা দেওয়া থাকে, তাহলে আমরা আনসারের মধ্যে ডেট অবশ্যই লিখতে হবে। আর যদি আমরা প্রশ্নতে দেওয়া থাকে ডেট না লিখি, তাহলে এটা ভালো হবে না। এই জন্য আমরা চেষ্টা করেছি যেটা ডেট ছিল ওটা ডেট, এই যে এই ডেটগুলা বসানো, যেটা ছিল না এটা আমরা বসাই নাই। বুঝলেন বিষয়টা? এটা খেয়াল করবেন নেক্সট টাইম। তো কি দাঁড়াইলো, একটা মামলা করলেন জামালপুরে পি, কার বিরুদ্ধে? এগেইনস্ট এ বি সি, তিনজনের বিরুদ্ধে। খেয়াল করবেন, তিনজনের বিরুদ্ধে মামলা করলেন ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট ভ্যালুইং দ্য সুট এট টাকা 40 crore, 40 crore। এই হলো একটা গল্প। মামলা দায়ের করে স্টেটিং ইন দ্য প্লেন্ট, আরজির মধ্যে বললেন উল্লেখযোগ্য কথা, দ্যাট দ্য সুট ল্যান্ড অরিজিনালি বিলংস টু সি, যে এই মামলার ছিলেন সির কাছে, মালিকানা ছিল, হু অন 1st January 2019 entered into an agreement for sale, a contract for sale of the land in the suit to P for a consideration of টাকা 40 crore। তাহলে এই দেখেন ঝামেলাটা কার সাথে? সি, লাল কালি দিলাম, সি এর সাথে পি এর ঝামেলা শুরু হইলো আরজিতে বলা অনুযায়ী, যে তার সাথে তার চুক্তি হয়েছিল সে 40 কোটি টাকা অন রিসিপ্ট অফ 20 crore অ্যাজ আর্নেস্ট মানি। তাহলে আর্নেস্ট মানি মানে হলো বায়নার টাকা, এটা লিখে রাখেন যাদের মনে নাই। আর্নেস্ট মানি মানে হলো বায়নার টাকা, আর্নেস্ট মানি মানে হলো কি? বায়নার টাকা, লিখে রাখেন। এক্সিকিউটেড এ বায়নাপত্র, এটাও লিখে রাখেন। বায়নাপত্র যেই জিনিস, এই কন্ট্রাক্ট ফর সেল ওটা একই জিনিস হয়ে গেল। কন্ট্রাক্ট ফর সেল, এই যে কন্ট্রাক্ট ফর সেল যে জিনিস, বায়নাপত্র একই জিনিস, বুঝলেন? এটা লিখে রাখেন। কন্ট্রাক্ট ফর সেল যে জিনিস, বায়নাপত্র একই জিনিস, বয়নামা একই জিনিস, এগ্রিমেন্ট ফর সেল একই জিনিস। এই প্রতিশব্দগুলো জানা থাকলে প্রশ্ন ধরতে সুবিধা হবে। আর উইথ স্টিপুলেশন, এটা ওইখানে নির্ধারণ ছিল, দ্যাট সি উড এক্সিকিউট কবলা উইদিন 1 year ফ্রম দ্য ডেট অফ কন্ট্রাক্ট। Subsequently, on 11th November 2019, defendant A and B purchased the same land from C। এই লাইনটা ইম্পর্টেন্ট। বিবাদী এ এবং বি বেইমানি কইরা সি এর কাছ থেকে ওই জমিটা কিনে ফেললো, পাইলেন? এটারে বোল্ড করে দিলাম। তাহলে তিনজন কিভাবে এই মামলায় জড়ায় গেল, পাইলেন? পি এর সাথে সি এর কন্ট্রাক্ট ছিল বেচা বিক্রি হবে, তারা বায়নার টাকাও দিয়ে দিছে। ইন দ্য মিন টাইম 19 সালে সি বেইমানি কইরা এ এবং বি এর কাছে এটা বিক্রি করে দিছে, উইথ দ্য নোটিস অফ দ্য আর্লিয়ার কন্ট্রাক্ট দ্যাট বি ব্রট দ্য ইনস্ট্যান্ট সুট এগেনস্ট সি। সে বললো তাদের নলেজে ছিল এই আর্লিয়ার মানে পূর্বের যে বায়না চুক্তি, পূর্বের বায়না চুক্তি সে জানতো। এই দাবিতে পি একটা মামলা দায়ের করলো সি এর বিরুদ্ধে, হ্যাড ডিনাইড। সি করলো কি? ডিনাইড টু দি এক্সিকিউট, যখন সে অস্বীকার করলো
and register the কবলা upon receipt। এই যে এক্সিকিউট এন্ড রেজিস্টার, এই দুইটা শব্দ মনে রাখবেন। এক্সিকিউট মানে হলো কি করা, সম্পাদন করা। এক্সিকিউট মানে সম্পাদন করা, আর রেজিস্টার মানে হলো রেজিস্ট্রেশন করা। দ্য ব্যালেন্স অফ কনসিডারেশন টেন্ডার্ড, তাকে বাকি টাকা দিয়া সে চাইছিল কিন্তু সে ডিনাই করলো। সি নেভার অ্যাপিয়ার্ড অ্যান্ড কন্টেস্ট দ্য স্যুট, সে কখনোই মামলায় আসে নাই, কন্টেস্টও করে নাই, সি পলাইছে, ভাগছে। বি এন্ড এ জয়েন্টলি ফাইল্ড এ রিটেন স্টেটমেন্ট, বি এবং এ জবাব দিয়েছিল, আরজির জবাব দিয়েছিল স্টেটমেন্ট, এন্ড কন্টেস্টেড দ্য স্যুট স্টেটিং ইন্টার আলিয়া, তারা জবাব দিয়া উল্লেখ করে কিছু কথা বলল যে ডিগ্রি অফ স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট কুড নট বি পাসড এগেইনস্ট দ্যাম ফর দ্য রিজন, তারা আইসা বলতেছে এই মামলার রায় আমাদের বিরুদ্ধে দিতে পারেন না, that they were not to party to the contract, তারা বলতেছে ওই কন্ট্রাক্টের পার্টি তো আমরা না, তাইলে এইটা আপনি কেমনে দিবেন, আমরা তো ইন দা মিন টাইম জমি কিনে ফেলছি। ডিগ্রি কুড নট বি পাসড অলসো এগেইনস্ট সি, কারণ সি এর বিরুদ্ধেও আপনি রায় দিতে পারেন না। হি হ্যাড ট্রান্সফার, সে তো অলরেডি জমিটা ট্রান্সফার করে দিছে, ল্যান্ড ইন সুট টু এ এন্ড বি। দেখলেন তারা কি পেশ দিছে, পেশ দিয়ে কথা বলতেছে, মারাত্মক পেশের কথা না, বুঝাই যাচ্ছে। যে সে সি অলরেডি বেচা ফেলছে, তার সি এর বিরুদ্ধে আপনি কি স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্টের রায় দিবেন, আর আমাদের বিরুদ্ধে কি রায় দিবেন, আমরা তো সেই কন্ট্রাক্টেরই না, পার্টি না, তাইলে হবে কেমনে? চিন্তা করেন অবস্থা কত কঠিন পেশ। এই দুই পক্ষের কথা শুইনা learned trial court, relying on the arguments advanced by the defendant, বিবাদীদের কথা শুইনা তিনি dismiss the suit following the signing decree so and so। পাইলেন? ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং প্রশ্ন, ভালো মানের প্রশ্ন। তিনি মামলাটাকে খারিজ করে দিলেন এই তারিখে আর এই তারিখে। এই 2 তারিখের মধ্যে রহস্য কি, কে বলবেন উত্তর না দেখা? এই 2টা তারিখের মধ্যে কোনটা কি বলেন তো? একটা ডিগ্রি ডেট, একটা রায়ের ডেট। ইয়েস, একটা জাজমেন্টের ডেট আর একটা ডিক্রির ডেট। জাজমেন্টের 7 দিনের মধ্যে ডিক্রি সাইন করতে হয়। জাজমেন্টের কয় দিনের মধ্যে লেখা রাখেন? জাজমেন্টের 7 দিনের মধ্যে ডিক্রি সাইন করতে হয়। তাহলে কে হারলো এই মামলায়, কে হারলো কে জিতলো বলেন তো? বাদী হারলো। বাদী হারলো। বাদী যদি হারে হাইকোর্টে কে যাবে? বাদী যাবে। বাদী যাবে। বিবাদী কয়জনকে করবেন, এইটা ছিল এইবারকার প্রশ্নে কঠিন। বিবাদী কি 3 জনকে করবেন নাকি 2 জনকে করবেন, মানে হাইকোর্টের রেসপন্ডেন্ট কয়জনকে করবেন? 3 জনকেই করতে হবে। এ বি সি 3 জনকে করতে হ্যাঁ, হবে। 3 জনকে করতে হবে। অনেকে মনে করেছে সি যেহেতু এই মামলায় কন্টেস্ট করে নাই তাকে বাদ দিয়া এ বি কে কেউ কেউ রেসপন্ডেন্ট করেছে, কিন্তু মনে রাখবেন এই যেহেতু সবার বিরুদ্ধে মামলা হয়েছে, 3 জনের বিরুদ্ধেই কিন্তু শুরুতে মামলা, এর জন্য 3 জনকে বিবাদী করতে হবে, আর সিভিল আপিলে সবাইকে বিবাদী করা লাগে, এটাতে ভুল নাই। এর জন্য আমরা এই আনসারটা এইভাবে সাজিয়েছি। পি কে আমরা অ্যাডভাইস করেছি যে আপনি ফার্স্ট আপিল করেন, ডিস্ট্রিক্ট জামালপুরের মামলা, এই হলো কমন কথা। এর জন্য পি হয়ে গেছে প্লেন্টিফ অ্যাপিল্যান্ট, আর এই 3 জন হয়ে গেছে ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্ট, আর এই হলো কজ টাইটেল। এর জন্য দেখেন ডেট হলো 3 তারিখে আর 10 তারিখে, ঠিক 7 দিনের মাথায় ডিক্রিটা সাইন করা হয়েছে। পাইলেন? ডিসমিসিং দ্য স্যুট। এটা আপনারা আরেকবার একটু পড়ে রাখবেন। আগামী ক্লাসে আমরা ওভারঅল সিভিল আপিলের উপরে একটু করব, ঝালাই দিব, দিয়ে আমরা নতুন সাবজেক্ট সিভিল রিভিশনের দিকে যাওয়ার চেষ্টা করব। আর সিভিল রিভিশনের নোট একটু পরে বা কালকে আমরা গ্রুপে দিয়ে দিব, আপনারা সিভিল রিভিশনের নোটটা একটু পড়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আদারওয়াইজ আমরা আজকের মতো বিদায় নিব। ধন্যবাদ। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। আল্লাহ হাফেজ। প্রশ্নটা নেক্সট আর একবার বলে দেখি তো। দেখি হ্যাঁ, পড়ে
এই প্রশ্নটা আজকে পড়ে আসিনি স্যার, এই জন্য একটু বুঝতে কষ্ট হলো। নেক্সট দিন সমস্যা পড়ে নেই। তারপরে যদি না বুঝতে পারি একটু বলে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ। ভালো থ্যাংক থাকবেন। ইউ। আল্লাহ